সবাইকে স্বাগতম। আমার আজকের প্রেজেন্টেশনটা সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্রের উপরে। আশা করি ভরকেন্দ্রের ব্যাপারটা আপনারা বেশ ভালোভাবেই বুঝতে পারবেন। আসলে এর প্রয়োগটাও অনেক পরিষ্কার। খুব সাধারণভাবে বলতে গেলে বলতে হয় ভরকেন্দ্র হলো একটা বিন্দু। আমি একটা বস্তু আঁকছি এখানে, ধরে নিচ্ছি আমার বস্তুটা হলো এরকম। আমি আঁকছি, ধরে নেই এটা হলো একটা রুলার বা সাধারণভাবে আমরা যেটাকে স্কেল বলি। তো রুলারটার অবশ্যই কিছু ভর আছে। এখন আমার প্রশ্ন হলো এর ভরকেন্দ্র কোনটা। আপনারা হয়তো বলবেন ভরকেন্দ্র কোনটা, তা বের করার আগে আমাকে তো আগে বুঝতে হবে যে ভরকেন্দ্র কী। এখন আমি আপনাদেরকে যা বলবো তা হলো ভরকেন্দ্র হলো একটা বিন্দু। এই বিন্দুটা যে বস্তুটার মধ্যে কোথাও হতে হবে এমন কোনো কথা নেই। আমরা এরকম একটা উদাহরণও দেখব যেখানে ভরকেন্দ্র বস্তুর ভিতরে কোথাও হবে না। এটা এমন একটা বিন্দু, আমরা যদি সম্পূর্ণ বস্তুটার কথা চিন্তা করি বা বস্তুটার সম্পূর্ণ ভরটার কথা চিন্তা করি তাহলে এরকম মনে করতে পারবো যে সম্পূর্ণ ভরটা আসলে ওই বিন্দুতে কেন্দ্রীভূত আছে। এই কথার দ্বারা আমি কি বোঝাতে যাচ্ছি, ধরে নিচ্ছি এক্ষেত্রে রুলারটার ভরকেন্দ্র হলো এখানে। আমি কেন ওই বিন্দুটা নিলাম, এর কারণ হলো ভরকেন্দ্র আসলে এর কাছাকাছি কোথাও হবে। ভরকেন্দ্র যদি এখানে হয়, আমি এই পুরো রুলারটার ভর ধরে নিচ্ছি 10 কিলোগ্রাম। এই রুলারটার ভরকেন্দ্রে একটা বল প্রয়োগ করলাম, ধরলাম বলটা হলো 10 নিউটন। 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে সম্পূর্ণ রুলারটার ভর হলো 10 কিলোগ্রাম। 10 কিলোগ্রাম যদি ভরকেন্দ্রে একটা বল প্রয়োগ করা হয় তবে একটা বিন্দু ভর যে পথে ত্বরান্বিত হতো রুলারটাও সেই একই পথে ত্বরণ লাভ করবে। ধরে নেই এখানে একটা ছোট বিন্দু বা ডট আছে, এই ডটটারও ভর একই 10 কিলোগ্রাম। আর আমরা এই ডটটাকে 10 নিউটন বলে ঠেলব। এখন এই রুলারটার ক্ষেত্রে রুলারটাও উপর দিকে ত্বরান্বিত হবে। ত্বরণটা হবে বল ডিভাইডেড বাই ভর। তাহলে এটা উপর দিকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করবে। আর এই বিন্দু ভর বা ডটটার ক্ষেত্রেও ভরটা ত্বরান্বিত হবে। বিন্দু ভর বলতে আমি অনেক অনেক ছোট বিন্দুর কথা বলছি, যেটার ভর এক্ষেত্রে 10 কিলোগ্রাম। তাহলে এটা অনেক ছোট, কিন্তু ভর রুলারটার ভরের সমান, এটাও উপর দিকে ত্বরান্বিত হবে। এর ত্বরণের মান হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই বিষয়টা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? অনেক সময় আমাদের অদ্ভুত আকারের বস্তু থাকে এবং এর আচরণ কেমন হবে আমরা তা জানতে চাই। এক্ষেত্রে আমরা যদি প্রথমে এর ভরকেন্দ্র জানতে পারি তবে আমরা এর আকার নিয়ে চিন্তা না করেই বলতে পারি বিন্দুটা কীরকম আচরণ করবে। একটা বস্তুর ভরকেন্দ্র কোথায় তা উপলব্ধি করার একটা সহজ উপায় আমি আপনাদেরকে বলবো। একটা বস্তুর ভর যদি সুষমভাবে বণ্টিত থাকে, যখন আমি এরকম বলবো তখন সহজভাবে এটা বুঝতে হবে যে বস্তুটা একই জিনিস দিয়ে তৈরি এবং যে জিনিস দিয়ে এটা তৈরি তার ঘনত্ব পুরো বস্তুর কোথাও পরিবর্তন হচ্ছে না। এরকম ক্ষেত্রে বস্তুটার ভরকেন্দ্র হবে এর জ্যামিতিক কেন্দ্রে। এক্ষেত্রে আপনারা জানেন যে রুলার প্রায় একটা 1 ডাইমেনশনাল বস্তু। আমরা যদি এর মধ্যবিন্দু চাই, এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব সমান, তাহলে এটাই ভরকেন্দ্র। আমাদের যদি 2 ডাইমেনশনাল বস্তু থাকে, ধরলাম আমাদের এরকম একটা ত্রিভুজ আছে, আমরা এর ভরকেন্দ্র বের করতে চাই, এটা হবে 2 ডাইমেনশনালের ক্ষেত্রে ত্রিভুজটার কেন্দ্র, সেটা এখানে কোথাও হবে। এবার একটু ভিন্ন অবস্থার কথা চিন্তা করি। এবার ধরে নিচ্ছি কি ধরা যায়, ধরি আমার এই স্কোয়ার বা বর্গক্ষেত্রটা আছে। এটা অনেক হালকা হয়ে গেল, মনে হয় বোঝা যাচ্ছে না, আমি একটু মোটা করে আঁকি। ধরলাম যে আমার এই স্কোয়ারটা আছে, ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রটা দুটো ভিন্ন বস্তুতে তৈরি। ধরি স্কোয়ারটার অর্ধেক অংশ লেড বা সীসা দিয়ে তৈরি, এই অর্ধেকটা সীসা দিয়ে তৈরি, আর স্কোয়ারের বাকি অর্ধেকটা ধরলাম লেডের চেয়ে হালকা কিছু দিয়ে তৈরি। ধরি এটা স্টাইরোফোম বা শোলা দিয়ে তৈরি, যেটা সীসার চেয়ে অনেক হালকা। এই ক্ষেত্রে ভরকেন্দ্র কিন্তু জ্যামিতিক কেন্দ্রে হবে না। আমি জানি না স্টাইরোফোমের চেয়ে লেডের ঘনত্ব কত বেশি, কিন্তু স্কোয়ারটার ভরকেন্দ্র এক্ষেত্রে ডান দিকে সরে যাবে, কারণ এটা একটা সুষম ঘনত্বের বস্তু নয়। এর ভরকেন্দ্র ঠিক কোথায় তা নির্ভর করবে লেডের ঘনত্ব স্টাইরোফোমের চেয়ে কত বেশি তার উপর। আমি সেটা জানি না, কিন্তু আশা করি আপনাদের আমি কিছুটা বোঝাতে পেরেছি ভরকেন্দ্র আসলে কি। এবার আমি আপনাদের আরও ইন্টারেস্টিং কিছু বলবো। এখনো পর্যন্ত আমরা যত প্রবলেম সলভ করেছি সবগুলোতেই আমরা ধরে নিয়েছি যে বল সবসময় ভরকেন্দ্রে কাজ করছে। এখন ধরি একটা বস্তু আছে, বস্তুটা দেখতে অনেকটা ঘোড়ার মতন দেখতে একটা বস্তু। ধরলাম এটাই সেই বস্তু। বস্তুটার ভরকেন্দ্র কোথাও আছে, আমি জানি না ঘোড়ার ভরকেন্দ্র সাধারণত কোথায় হয়।
ধরে নিচ্ছি যে ঘোড়ার ভরকেন্দ্র হলো এখানে। আমি যদি সরাসরি ভরকেন্দ্রে একটা বল প্রয়োগ করি, আমি যদি এফ বল সরাসরি ভরকেন্দ্রে প্রয়োগ করি, তাহলে বস্তুটা একটা ত্বরণে বলের দিকে চলতে শুরু করবে। আমরা এই বলকে পুরো ঘোড়াটার ভর দিয়ে ভাগ করলে বলের দিকে এর ত্বরণ পাবো। এবার আমি একটু কঠিন ব্যাপার বলছি, আমরা যত প্রবলেম করেছি নিউটনের ল এর সবগুলো প্রবলেমেই আমরা ধরে নিয়েছি যে বল ভরকেন্দ্রে কাজ করছে, কিন্তু বল যদি ভরকেন্দ্র থেকে দূরে কাজ করে তবে ইন্টারেস্টিং কিছু একটা ঘটে। আমি আবার আগের রুলারটা আঁকি, আগের রুলারটা আমি আবার আঁকছি। আমি ঘোড়াটা আবার আঁকতে পারবো কিনা জানি না। আবার আমি একটা রুলার নিলাম, আর এর ভরকেন্দ্র হলো এখানে। আমরা বলেছিলাম যে ভরকেন্দ্রে যে কোনো বলই কাজ করুক না কেন পুরো বস্তুটাই প্রযুক্ত বলের দিকে চলতে শুরু করবে, বলটা এটাকে শিফট করাবে বা সরাবে। কিন্তু এবারের ব্যাপারটা ইন্টারেস্টিং, এটা যদি ভরকেন্দ্র হয় আর আমি যদি ভরকেন্দ্র থেকে দূরে কোথাও বল প্রয়োগ করি, ধরলাম যে আমি এখানে একটা বল প্রয়োগ করলাম, তাহলে একটু চিন্তা করুন তো এখানে কি ঘটবে। চিন্তা করলেই বুঝবেন যে বস্তুটা ঘুরবে। মনে করুন আমরা গভীর মহাশূন্যে কোথাও আছি, যেখানে আমার একটা রুলার আছে, আমি যদি রুলারটা এক প্রান্তে ঠেলা দিই তাহলে কি ঘটবে? এতে কি পুরো রুলারটাই সরে যাবে নাকি পুরো রুলারটা ঘুরতে শুরু করবে? আমার মনে হয় আপনারা যেটা চিন্তা করছেন সেটাই ঠিক, পুরো রুলারটাই ভরকেন্দ্রের চারপাশে ঘুরবে। আপনি যদি কারো দিকে মাঙ্কি রেঞ্জ বা একটা রেঞ্জ ছুঁড়ে মারতে চান, আমি এটা করতে বলছি না কারণ এটা খুব ডেঞ্জারাস হবে, তবে যদি আপনি ছুঁড়ে মারেন তাহলে দেখবেন যে এটা এর ভরকেন্দ্রের চারপাশেই ঘুরবে। একটা চাকু বা ছুরিও ছুঁড়ে মারলে সেক্ষেত্রে একই ঘটনা ঘটবে। একটা বস্তু যখন মুক্ত অবস্থায় থাকে বা যখন এটা কোনো বিন্দুতে সংযুক্ত থাকে না, তখন এটা এর ভরকেন্দ্রের চারপাশে ঘুরতে থাকে। বিষয়টা ইন্টারেস্টিং। তাহলে আপনি যদি যে কোনো একটা বস্তু ছুঁড়ে মারেন তবে এটা যে বিন্দুর চারপাশে ঘুরবে সেটাই হলো এর ভরকেন্দ্র। এরকম এক্সপেরিমেন্ট আপনি খালি মাঠে করে দেখতে পারেন যখন আশেপাশে কেউ থাকবে না। এগুলো পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোনো একটা বল যখন একটা বস্তুর উপর রৈখিক গতির পরিবর্তে ঘূর্ণন গতি উৎপন্ন করে তখন যা উৎপন্ন হয় তা হলো টর্ক। আমরা এটা পরের ভিডিওতে করব। এবার আমি আপনাদেরকে একটা চমৎকার উদাহরণ দিব যে ভরকেন্দ্র কীভাবে আমাদের প্রাত্যহিক কাজকর্মে যেমন হাই জাম্প দেওয়ার সাথে সম্পর্কিত। তাহলে হাই জাম্পের ক্ষেত্রে কি হয়, ধরে নিচ্ছি যে এটা একটা বার, এটা একটা বারের পার্শ্বচিত্র, এই জিনিসটা বারটা ধরে আছে। একজন লোক এই বারটার উপর দিয়ে লাফ দিতে যাচ্ছে। তার ভরকেন্দ্র হলো, বেশিরভাগ মানুষের ভরকেন্দ্র সাধারণত তার পেটের কাছাকাছি হয়, হয়তো বিবর্তনের মাধ্যমে আমাদের পেট আমাদের ভরকেন্দ্রের কাছে এসেছে। এখন দুইভাবে লাফ দেওয়া যায়। আপনি সোজা বারের উপর দিয়ে লাফ দিতে পারেন, যেটা হলো অনেকটা হার্ডল জাম্পের মতন। এক্ষেত্রে আপনার ভরকেন্দ্র বুঝতেই পারছেন বারটার উপর দিয়ে অতিক্রম করতে হবে। আমরা যদি লোকটার ভর জানতে পারি তবে আমরা বের করতে পারবো কত শক্তি বা কত বল প্রয়োগ করলে এরকম ভরের একজন এত উপরে লাফ দিতে পারবেন। কারণ আমরা প্রজেক্টাইল মোশন সম্পর্কে জানি এবং আমরা নিউটনের সূত্রগুলোও জানি। কিন্তু আমরা অলিম্পিকে দেখি যে সেখানে খেলোয়াড়রা আরেকটা অদ্ভুত ধরনের লাফ দেয়। তারা যখন বারের উপর দিয়ে লাফ দেয় তখন তাদের অনেকটা এরকম লাগে, তাদের পিঠ এভাবে বেঁকে যায় বারের উপর দিয়ে। ছবিটা ভালো হলো না। কেউ যখন এভাবে বারের উপর দিয়ে শরীর বাঁকিয়ে যায় তখন আসলে কি ঘটে? আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। বারটা আছে এখানে, ব্যাপারটা ইন্টারেস্টিং। আপনি যদি এই মানুষটার গড় ঘনত্ব নেন এবং তার জ্যামিতিক কেন্দ্র এবং অন্যান্য বিষয় বের করেন, তবে কেউ যদি এভাবে লাফ দেয় এরকম পরিস্থিতিতে তার ভরকেন্দ্র বারের নিচ দিয়ে গমন করবে। কারণ এই মানুষটা তার শরীর এত বাঁকিয়ে ফেলে যে আপনি যদি যে এখন যেখানে আছে সেখানে তার গড় ভর নেন তবে তার ভরকেন্দ্র বারের নিচ দিয়ে যাবে। এ কারণে আপনি আপনার ভরকেন্দ্রকে বার পর্যন্ত উচ্চতায় না নিয়েই বারটা পার হতে পারবেন। এর জন্য আপনাকে বল প্রয়োগ করতে হবে অনেক কম। অন্যভাবে বলা যায় আপনি একই পরিমাণ বল প্রয়োগ করে আরও বেশি উঁচু বার পার হতে পারবেন। আশা করি আপনাদের বিভ্রান্ত করে ফেললাম না। শুধুমাত্র এ কারণেই হাই জাম্পাররা তাদের শরীর বাঁকিয়ে ফেলে যেন তাদের ভরকেন্দ্র বারের নিচ দিয়ে যায় এবং তাদেরকে বেশি বল প্রয়োগ করতে না হয়। যাই হোক, আশা করি ভরকেন্দ্রের উপর আপনারা হালকা ধারণা পেয়েছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।